বুকে ব্যথা পাই রফিক চাচা, আম্মারে কইয়া দিমু। বিড়িতে একটান দিয়ে সব ধোঁয়া ৬ বছরের মিনুর মুখে ছাড়ল রফিক। মিনুর স্থানে তার কালো হাত দিয়ে ইচ্ছে মতো বিশ্রীভাবে ছুঁয়ে দিল। রফিক পান খাওয়ার লাল দাঁত বের করে হেসে বলল, ব্যথা দিমু ক্যা, এইডারে আদর কয়। তোর মায়েরেও আমি রাইতে আদর করি। চুপচাপ কোলে বয়া থাক, বেশি কথা কইলে গলা টিপা মাইরা ফালামু। কথা বলেই ফুলের মতো পবিত্র গায়ে স্পর্শ করে। রফিকের কাছ থেকে ছাড়া না পাওয়ায় চোখ দিয়ে পানি পড়ছে তার। প্রথমবারের মতো নোংরা স্পর্শে মিনুর কষ্ট হচ্ছে। সে এই ৬ বছরে একটু হলেও বুঝতে পারে কোনটা বাজে স্পর্শ আর কোনটা আদর। গ্রামের মেম্বার রফিক প্রতিদিনই তাদের বাসায় আসে। মিনুর বাবা কাজ করত রাজমিস্ত্রির। বছর ২ আগে মারা যায় কালাজ্বরে। মিনুর মা সালমা দিশেহারা হয়ে যায় ছোট্ট মেয়েকে নিয়ে। অল্পবয়সী সালমার তখন সারা দেহে তরতাজা যৌবন। স্বামী মারা যাবার পর থেকেই আশেপাশের মুখোশ পরা পুরুষেরা সুযোগ খুঁজতে আসে। রফিক ওঁত পেতেছিল সুযোগের। নানান বাহানায় তাকে টাকার লোভ দেখায়। সালমা প্রতিবাদ করলেও কাজ হয় না। শেষে এক ঝড়ের রাতে রফিক সর্বনাশ করে সালমার। তার হাত খরচের সব টাকা বহন করে। এরপর থেকেই রফিক সপ্তাহে মনে হলেই সালমার সাথে রাত কাটায় সে। যখন মিনু ঘুমিয়ে যায়, নিরুপায় সালমা নিজেকে বিলিয়ে দিয়ে মত্ত হয় রফিকের সাথে। রফিক ইদানিং মিনুর গায়ে হাত দেয়, তাকে কোলে নেওয়ার বাহানায় বুকে হাত বুলায়। চোখ মুখে কামুকতা নিয়ে মিনুর গা ঘেঁষে বসে। অল্প বয়সী সালমা মনে মনে ভাবে তার মেয়েকে ভালোবাসে, নিজের মেয়ের মতো ঘুরে বেড়াচ্ছে। সেও দিন দিন রফিকের প্রতি দুর্বল হওয়া শুরু করছে। আজ সালমা পাশের বাড়িতে ঘর মোছার কাজে যেতেই রফিক আসে বাড়িতে। তখন মিনু পুতুল খেলছিল। একা পেয়ে রফিকের চোখ মুখে হাসির ছটা ফুটে ওঠে। মিনুর পাশে বসে আস্তে আস্তে নিজের কোলে বসিয়ে বলল, তোর আম্মা কোনে গেছে? ছোট্ট মিনু খুশি হয়ে গলা জড়িয়ে ধরে জবাব দেয়, হাসান গো বাড়িত কাম করে। তুই একাই বাড়িতে? হ। এক মুহূর্ত দেরি না করে রফিক হাত চেপে ধরে মিনুর বক্ষে। আকস্মিক ঘটনায় পুষ্পের ন্যায় মিনু বিস্ময় নিয়ে তাকায় তার দিকে। রফিক হেসে চুমু খায় মিনুর মুখে। এরপর আস্তে আস্তে বাজে স্পর্শ করতেই কেঁদে উঠে মিনু। অস্পষ্ট স্বরে রফিককে বলে, বুক থাইকা হাত সরাও, ব্যথা পাই। রফিক হি হি জোরে হেসে এবার তার হাত আস্তে আস্তে নিয়ে যায় মিনুর পেনের ভেতর। ভয়ে চোখ মুখ কালো হয়ে গলা শুকিয়ে যায় মিনুর। এক প্রকার চিৎকার দিয়ে ওঠে মিনু। রফিক রেগে যায়, শক্ত হাতের থাবায় চেপে ধরে মিনুর মুখ। তীক্ষ্ণ চোখে চেয়ে হিসিসিসে বলে, কইছি না চিৎকার করলে মাইরা ফালামু, তোর ব্যস্যা মারের ব্যস্যা মেয়া তুই। মিনু ৪ হাত পা ছুড়াছুড়ি করে লাফায়। রফিকের শক্তপোক্ত হাত থেকে অনেকক্ষণ চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। শেষে ক্লান্ত দেহে লুটিয়ে যায়। আশাহত হয়ে রফিকের হাত খামচে ধরে। তাকে সামলাতে রফিক পাশ থেকে ওড়না নিয়ে মুখ বাঁধল। বিছানায় শুইয়ে দিয়ে মিনুর ওপর উঠে রুক্ষ গলায় বলল, এবার যত পারিস চিল্লা, শয়তান মাইয়া। পকেট থেকে সিগারেট ধরিয়ে বড় বড় দম নেয়। ইচড়ে পাকা মেয়ের গায়ের জোর কি? বিড়িতে ২ টান দিতেই এক পৈশাচিক ভাবনা মাথাচাড়া দেয়। বিড়ি হাতে নিয়ে এগিয়ে আসে মিনুর বক্ষের কাছে। শয়তানি হেসে কোনো কিছু না ভেবেই বিড়ি চেপে ধরে মিনুর নরম বক্ষে। আগুনের পুলকায় মিনু গুঙিয়ে ওঠে। হাত পা ছড়িয়ে লাফায়ে যায় অবরত। জ্বলন ধরছে তার নরম মাংসপিণ্ডে। চোখ টলমল করছে। রফিক কটমট করে তাকিয়ে বিড়ি বুক থেকে উঠিয়ে ফেলে দেয়। মিনুর গালে জোরে থাপ্পড় মেরে লোলুপ দৃষ্টিতে পেন টান দিয়ে খুলতেই ঘরের বাইরে থেকে ডাক আসে, মিনু, ওই মিনু, দরজা খোল। সালমার কণ্ঠ শুনে খানিক চমকে যায় রফিক। মিনুর বাস থেকে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। গায়ের জামাকাপড় ঠিকঠাক করে মিনুর দিকে এক নজর তাকায়। ছোট মিনু একটু আগে তীব্র ব্যথায় জ্ঞান হারিয়ে বিছানায় বিধ্বস্ত অবস্থা পড়ে আছে। রফিকের চিন্তার মাঝেই আবারও ডাক আসে, কি হইছে মিনু, দরজা খুলস না ক্যা? হন্তদন্ত হয়ে রফিক এপাশ ওপাশ তাকায়। কিছু খুঁজতেই পেয়ে যায় সালমার শাড়ি। সে কোনো কিছু না ভেবে মিনুর গায়ে শাড়ি পেঁচিয়ে দরজা খুলতে যায়।
দরজা খোলার পরই সালমা এক আকাশ বিস্ময় নিয়ে তাকাতে এক প্রকার দৌড়ে পালায় সে। রফিককে এভাবে যেতে দেখে সালমার বুক কাঁপে, পায়ের তলা শিরশির করছে। এভাবে কিছু না বলে কখনো রফিক যায় না। তাছাড়া মিনু একা ছিল ঘরে, সে কোথায়? খারাপ লোকটা কিছু করেনি তো? মস্তিষ্কে হাজারো ভাবনা আসতেই দৌড়ে উঁচু গলায় মিনুকে ডাকে। সারা ঘরের আনাচে কানাচে চোখ বোলায়। ছোট্ট টিনের দুচালা ঘর তাদের, 2টা রুমের। এক রুমে তারা ঘুমায়, আরেক রুমে রান্নার খড় দিয়ে ভরা। সালমার ভয় দরদর করে ঘামছে। বিছানায় দৃষ্টি যেতেই চিৎকার দিয়ে ওঠে। হন্তদন্ত হয়ে এলোমেলো বিছানায় পড়ে থাকা মিনুর উপর থেকে শাড়ি সরাতেই বুকটা মুচড়ো দিয়ে ওঠে। তার সোনা বাচ্চার একই অবস্থা। পুষ্পের ন্যায় ফুটফুটে বাচ্চার সাথে রফিক কি করেছে? গলা শুকিয়ে যায় সালমার। মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে ওঠে। আজ মনে হচ্ছে এই পৃথিবীতে তার থেকে অসহায় আর কেউ নেই। মেয়ের মুখের বাঁধন খুলে গাল চাপড়িয়ে ভাঙা গলায় বলল, ও মা, ওঠ, এই দেখ তোর আম্মা এসে। মারে, আমার কথা শুনবি না? মিনুকে ডাকলেই কি সে শুনবে? মুখে এদিক ওদিক ভালো করে পরখ করতেই বুকে চোখ যায়। জায়গাটা জলজল করছে। মুহূর্তেই সালমা তাকে বুকে চেপে অঝরে কেঁদে ওঠে। কান্না মিশ্রিত গলায় ডাকে, আমি তোর মা হওয়ার যোগ্য না মিনু, আমি খুব খারাপ। তোর নোংরা হাত থেকে বাঁচাইতে পারলাম না। অনেকক্ষণ কাঁদে সালমা, নিজেকে বারবার দোষ দিচ্ছে মিনুর করুণ অবস্থা দেখে। আজ যদি দূর শহরে চলে যেত, শক্ত হতো, তবে কি মিনুর এই পরিণতি হতো? পরমুহূর্তে হুঁশ ফিরে তার। অশ্রুসিক্ত চোখ মুহূর্তে লাল আকার ধারণ করে। মনে মনে শক্তি সঞ্চয় করে প্রতিজ্ঞা করল, রফিক কুত্তার বাচ্চা, এতদিন আমার গায়ে হাত দিসস কিছুই কই নাই, আজকে আমার মায়েরে ছাড়স নাই। এইবার হয় তুই মরবি নইলে আমি মরমু, জানোয়ার। চোখের পানি মুছে মিনুকে কোলে নেয়। মিনুর অতিরিক্ত কান্নার ফলে চোখের পানি শুকিয়ে গেছে। কোলপাড়ে নিয়ে গিয়ে সারা মুখে পানির ছটা দিতেই একটু একটু করে চোখ খুলে মিনু। গুঙিয়ে গুঙিয়ে কেঁদে বলল, আমারে সায়রা দাও রফিক চাচা, ব্যথা পাইতাসি, বুকে জ্বলতাছে মা। সালমা সারা মুখে চুম্বন করে কেঁদে ওঠে। বালতি থেকে পানি নিয়ে খুব যত্নে গোসল করিয়ে দিল। গা ভালোভাবে ঘষছে সালমা। ঘষলে কি নোংরা স্পর্শ পানির সাথে ধুয়ে যাবে? সালমা নিজেকে যথেষ্ট শক্ত করে মেয়েকে কাপড় পরিয়ে ঘরে নিয়ে শুয়ে দেয়। গা কেমন গরম হয়ে আসছে। মিনু ক্ষণে ক্ষণে কেঁদে বিড়বিড় করে বলেই যাচ্ছে, আম্মা, রফিক চাচা আমারে ব্যথা দিছে, আগুন দিয়ে বুকে চাইপা ধরছে মা। সালমা মেয়ের মাথা নিজের কোলে তুলে বলল, মিনু, তাকা মা, এই যে তোর আম্মা ইয়া পড়ছে, আর কেউ তোরে ব্যথা দিব না। ছোট্ট মিনুর ভয়ে আতঙ্কে গায়ে জ্বর চলে আসছে। সালমা দিশেহারা হয়ে যায়। পাতিল থেকে অল্প ভাত আনলেও মিনু খায় না। সারাক্ষণ শুয়ে থাকে বিছানায়। সারা রাত সালমা মেয়ের মাথায় জলপট্টি দিয়ে কাঁদল। মনে মনে তার জেদ চেপে ধরেছে। সকালে ওষুধ আনতে যায় ঘরে তালা দিয়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বুড়ো মহিলা গাছের পাতা বস্তায় ভরছে, চুলায় জ্বালান দেওয়ার জন্য। সালমা তাকে স্বাভাবিকভাবে বলল, হে মেম্বারে দেখতেছি না হেমা দাদি, কই গেছে? বুড়ি বস্তা পাশে রেখে রাস্তায় ধপ করে বসল। বলল, শহরে গেছে কালকা বিকালে, আইয়া পড়ব। কি দরকার তোর? বিধবার কার্ড কইরা দিছে, আমার তো ফোন নাই, ওই মেম্বারই টেকা তুইলা দেয়। এই মাসে টেকা আইছে হুনলাম। সালমা মিথ্যা কথা শুনিয়ে জানতে চাইল। বুড়ি মাথা উপর নিচ করে বলল, হ, রফিক পোলাডা এই এলাকার গর্ব, খুব ভালা মানুষ, আল্লাহরে মেলা হায়াত দেখ। মিনুর মা মুখ বাঁকিয়ে হাসল। মনে মনে বলল, ভালো মানুষ, মুখোশের আড়ালে লুকায়িত নরপিশাচ। ওষুধের দোকান থেকে জ্বরের ট্যাবলেট কিনে বাড়িতে এসে মেয়েকে খাইয়ে দেয়। অপেক্ষা করে রফিকের গ্রামে আসার। কতদিন পালিয়ে বেড়াবি? কত বাচ্চাকে নষ্ট করছিস? তুই বেঁচে থাকলে তোর হাতে শত শত মিনু নোংরা হবে। জানোয়ারদের বাঁচিয়ে রাখা মানে পবিত্র ফুলের সর্বনাশ। গা পুড়ে যাওয়ার মতো জ্বর হয় মিনুর। 1 দিন 2 দিন জ্বর কমার নাম নেই। সালমা দোটানায় পড়ে যায়। কার কাছে সাহায্য চাইবে সে? স্বামী ছাড়া দুনিয়াতে চলা কতটা কঠিন সে পদে পদে উপলব্ধি করেছে, আজও করছে। প্রায় 3 দিনের দিন পাশেই সদর হাসপাতাল, সেখানে নিয়ে যায় মিনুকে। ডাক্তার মুখ চোখ পর্যবেক্ষণ করে কয়েকটি ওষুধ লিখে দেন। মেয়েকে সারাক্ষণ নিজের কাছে রাখার জন্য বলে দিল। সালমা ডাক্তারের কথা অনুযায়ী ওষুধ খাওয়ানোর ফলে প্রায় 9 দিন পর জ্বর অল্প ভালো হয়। প্রতি রাতে স্বপ্নে চিৎকার দিয়ে ওঠে মিনু। ঘুমের মাঝেই স্বপ্ন দেখে রফিক পান খাওয়া দাঁত কপাটি বের করে বিশ্রীভাবে হাসছে, তার দিকে এগিয়ে আসছে। ঘুমের মাঝে ধরপড় করে ওঠে মিনু, মা, বাঁচাও মা। প্রচণ্ড ভয় থেকে মিনু এমন করছে। মেয়ের এই দশার মেনে নিতে পারছে না সালমা। এখনও গ্রামে ফেরেনি রফিক,
তার অপেক্ষায় সালমা মেয়েকে বুকে আগলে রাখে। মিনুকে জড়িয়ে বলে, কেউ আইব না, তুই ঘুমা, আমি ছাড়া কেউ তোর গায়ে হাত দেওয়ার সাহস করলে ওই হাত দাও দে 10 খণ্ড কর্ম। মিনু ভয়ে মায়ের জামা শক্ত করে ধরে ঘুমানোর চেষ্টা করে। এভাবে 1 মাস পর রফিকের আগমন হয় গ্রামে। রফিক ভাবে সালমা সব ভুলে আগের মতোই জীবনযাপন করছে। মিনুর জ্বর ভালো হলেও প্রতি রাতে ডুকরে ওঠে মিনু। রফিকের গ্রামে পা দেওয়া সালমার কানে যায়। সেদিন থেকে প্রস্তুত হয়ে ওত পেতে ছিল মরিচের গুঁড়া। রফিক একদিন সকালে তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সালমান নজরে আসে। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে মধুর অলায় ডাকল, কি গো মেম্বার সাব, আপনার কোনো খবরই নাই, এহেন আয়েন, কথা আছে। ঠোঁটে অনামিকা আঙ্গুল দিয়ে বিশ্রীভাবে ইঙ্গিত দিতেই রফিক কেসে ওঠে। তার মনে প্রশ্ন উকি দিচ্ছে, সালমা কি কথা বলবে তাকে? তবুও বেহায়া মায়ের গা দেখলেই মাথা নষ্ট হয় রফিকের। সে মনে মনে কথা সাজিয়ে এগিয়ে গেল তার সম্মুখে। বলল, কি কইবি শালি, আমার সময় নাই। সালমার চুয়াল শক্ত হয়ে যায়, ওর চোখে আগুন ঝরছে। পারলে এখানেই গলা আলাদা করে দিত মাথা থেকে। এইসব না করে মুখে হাসি নিয়ে বলল, রাতে সময় হইব তো, তাইলেই হইল। কিছুদিন ঘুম আহে না আপনার লাইগা, মনটা আনচান করে আপনার হাতের ছুয়া পাইবার, আজকারাই তাইবেন। কথা বলেই রফিকের গায়ে হাত বোলায়, যেভাবে হোক রাজি করাতে হবে। সালমা আস্তে আস্তে তার ঠোঁটে 1 আঙ্গুল ছুঁয়ে নেশা চোখে তাকায়। এসবে রফিকের মাঝে উত্তেজনা হচ্ছে, দমিয়ে রাখতে না চাইলে পারছে না। সেও এবার সালমার কোমরের বাঁকা খাজে নোংরা হাত দিয়ে চেপে ধরল, নিজের সাথে মিশিয়ে কানের পাশে চুল গুজে গন্ধ শুকতেই। ঘৃণায় গা গোলায় সালমার, ভেতরে জ্বলন ধরছে তার। তবু রফিকের বুকে মৃদু ধাক্কা দিয়ে একটু দূরে সরে এসে বলল, রাইতে আইবে সব করতে দিমু, এখন কিছু হইব না। রফিক লান দাঁতে হেসে বলে, মিনু ঘুমাইলে আমু, ওরে সুইসি, তুই কিছু কইলি না, আমি ভাবলাম বকাঝোকা করবি। সালমা যথেষ্ট রাগ নিয়ন্ত্রণ করে বলল, কি কমু, যা হওয়ার হইয়া গেছে, তবে মিনু ছোট, একটু ব্যথা পাইছে। ওরে দেখা সামলাইর আর পারি নাই। আচ্ছা যা, আজকে রাইতে আমু। অপেক্ষায় থাকবো কিন্তু। রফিক মাথা নাড়িয়ে চলে যায়। সালমার আগে দুকে ফুঁসে ওঠে, চোখ দিয়ে গরম জল টলমল করছে। জানো আর কি ভেবেছে, এত সহজে ছেড়ে দেবে? আজই এর শেষ দেখে ছাড়বে। রুমে গিয়ে দেখল মিনু শুয়ে জানালার দিকে অনমনে তাকিয়ে আছে। মেয়ের মাথার চুম্বন করে ডুকরে ওঠে সালমা। মিনু কপালে ভাঁজ ফেলে বলল, কি হইছে আম্মা, তুমি কান্দো ক্যা? রফিক চাচা কিছু কইছে? সালমা জানে রফিক আসার খবর মিনু শুনেছে। মেয়েকে বুকে আগলে জবাব দেয়, না, তোরে কষ্ট দেওয়ার স্বাদ আজীবনে গ্যাস ঘুচায় দিমো। আজ রাত 8টার মধ্যে ঘুম পাড়িয়ে দেয় মিনুকে। সালমা মেয়ের পাশ থেকে আলতো করে উঠে গায়ে সাদা শাড়ি জড়ায়। স্বামী মারা যাওয়ার পর থেকেই মাঝে সাঝে সাদা কাপড় পরে। বিছানার নিচে খাটের নিচে আরও প্রয়োজনীয় জিনিস রেখে পেট ভরে খেয়ে নেয়। এরপর মেঝেতে বসে অপেক্ষা করে রফিকের। প্রায় রাত 11টার সময় দরজায় ঠোকার শব্দ পায়। বাইরে থেকে ফিসফিসে বলছে, সালমা, আমি আইসি, দরজা খোল। সালমা চট করে উঠে পড়ে। আছে ভয়ানক ঘটনা ঘটাতে যাচ্ছে। দরজা খুলতেই রফিক একটা চাদর গায়ে দিয়ে ভেতরে ঢোকে। সামনেই চেয়ার রাখা। সালমা দরজা শক্ত করে লাগিয়ে তার সামনে আসলো। রফিক বসে ডান হাতে হুক্কা চানে নিজের কোলে বসায়। শাড়িগুলি হাত পেটে রেখে বলে, বিয়া করবি আমারে? আমাগো সংসার হইব। সালমা রফিকের হাতের ওপর হাত রেখে জবাব দেয়, আপনি করলে সমস্যা নাই, আমার মায়ের দায়িত্বও নিবেন? হ নিমুই। সালমা তাচ্ছিল্য করে হাসল। মনে মনে বলল, যার 10 বছরের সংসারে কোনো সন্তান নাই, হে কেমনে সন্তানের মূল্য বুঝব। রফিক শাড়ির আঁচল কাঁধ থেকে ফেলে বলে, আল্লাহ দেয় না কি করম, এখন ভাবছি ওই শালিরা তালাক দিয়া তোরে ঘরে তুলম। সালমা মৃদু ধাক্কা দিয়ে উঠে যায় কোল থেকে। বিছানায় পা মেলিয়ে বলে, চেয়ারে বইয়ে কি করবেন, খাটে আহেন। রফিক হাসল। বিছানায় শুয়ে এক টানে সালমাকে নিজের উপর উঠায়। সালমা তার স্পর্শে কটমট করে তাকায়। আস্তে আস্তে রফিকের গায়ে বিচরণ করে দুর্বল করে তুলল। রফিকের চোখ মুখে কামুকতা। সালমাকে কাছে টানার অপেক্ষায় ছটফট করছে। সালমা বুঝল এই সুযোগ। হঠাৎ করে বিছানা কোণে গিয়ে মরিচের গুঁড়া হাতের মুঠোয় নেয়। রফিকের দিকে হেসে এগিয়ে এসে চোখ লাল করে ঘষে দিল সারা মুখে। হঠাৎ এমন আক্রমণে রফিক ভরকে যায়। চমকে চোখ বন্ধ করে মরিচের জালে ছটফট করে। দুহাতে মুখ ঘষতে আরও জ্বলে ওঠে চোখ মুখ। রফিক রেগে যায়। হাত বাড়িয়ে সালমাকে ধরতেই সালমা হিংস্র বাঘিনীর ন্যায় আবারও দুহাতে মরিচের গুঁড়া নিয়ে রফিকের মুখে ছিটিয়ে দিল।
অবরত রফিক হাত পা ছুড়াছুড়ি করে গলা কাটা মুরগির মতো কাতরাচ্ছে। এবার সালমা খুব কষ্টে জোড়াজুড়ি করে দড়ি দিয়ে তার হাত পা বেঁধে ফেলে। রফিক অবরত মুখ দিয়ে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। বেশ্যা, এবার তোরে পালি, আমার সাথে চালাকি করলি, ভালো করলি না, পানি দে শালি, পানি দে। সালমা তার সামনে চেয়ার পেতে বসে পৈশাচিক আনন্দ পাচ্ছে। দেখ কুত্তার বাচ্চা, এখন কেমন লাগে। কিছুক্ষণ পর আসলো হাতে ওড়না নিয়ে। সালমা উঠে দাঁড়ায়। তার অনেক কাজ এখনো বাকি। ভোর হওয়ার আগেই যা করার করতে হবে। খণ্ড করল পায়ের নখের সাইজে, যাতে হাজার গবেষণা করল প্রমাণ খুঁজে না পায়। ভরল, উঠিয়ে কাঁধে নেয়। সারা তার বমি আসছে। নদীর পাশে বাড়ি হওয়ায় সিদ্ধান্ত নেয় নদীর স্রোতে ভাসিয়ে দেবে। দরজা খুলে চারপাশ তাকিয়ে এক পা করে চলল ঘাটে। কাঁধের বস্তা এক ঝটকায় নদীতে ফেলে আবারও ঘরে আসল। গোসল করতে হবে। আলনা থেকে কাপড় নিল। নদীতে ঝাঁপ দিয়ে গোসল সেরে পানি আনে বালতি করে। পরপর কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিল। রফিকের কাপড় আগুন ধরিয়ে পুড়ল। সব শেষ করতে রাত আস্তে আস্তে কমে আসে। এতক্ষণ রাগে উত্তেজিত হয়ে তরতাজা একটি মানুষকে এবার ভয়ে গুটিয়ে গেল সালমা। মেয়ের পাশে শুয়ে মনে করল কিছুক্ষণ আগের কথা। মিনু গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। শেষ রাত সালমা কাটাল নির্ঘুমে। সকালে উঠে আশেপাশের অবস্থা বুঝার চেষ্টা করল। মিনু স্বাভাবিক মতোই খেলছে। সারাদিন রফিককে নিয়ে তেমন গ্রামে কথা উঠল না, কারণ কিছুদিন পরপরই রফিক নাই হয়ে যায়। এবারও তার বউ ভাবল সন্তান না হওয়াও রফিক অভিমানে দূরে কোথাও চলে গেছে, কয়েকদিন পরে আবার আসবে। সালমা দীর্ঘশ্বাস ছাড়ল। আজ রাতেই যেতে হবে বহুদূর। সারাদিন বাড়িতে মেয়েকে নিয়ে কাটাল। রাত 2টায় সবাই যখন ঘুমে, তখন সালমা সব ঘুচুয়ে মিনুকে আস্তে করে ডাকল, মিনু ওঠ, মিনু। ঘুমে ব্যাঘাত হয় মিনু বিরক্ত হয়ে ওপাশ ঘুরে শুয়ে পড়ে। সালমা কয়েকবার ধাক্কাধাক্কি দিয়ে অনেক কষ্টে উঠাল। শেষে মিনু উঠতেই সালমা কোলে তুলে নেয়। হাতে প্রয়োজনীয় কাগজ, টাকা আর কিছু কাপড় নিয়েই বেরিয়ে আসে ঘর থেকে। বাইরে দূরে মিনুকে দাঁড় করিয়ে লাইটার দিয়ে ধপ করে আগুন ধরিয়ে দিল ঘরে, যাতে সবাই ভাবে আগুনে পুড়ে মারা গেছে মা মেয়ে। ছোট্ট মিনু মায়ের কাণ্ডকারখানায় কপাল কুঁচকি বিস্ময়ে নিয়ে তাকায়। গোল গোল চোখে বুঝার চেষ্টা করে তার মা আগুন জ্বালিয়ে দিল কেন। সালমা হুড়মুড় করে মিনুর কাছে এসে কোলে নিয়ে হাঁটা ধরলে জঙ্গলের পথে। শুকনো পাতার খসখসে আওয়াজে গভীর রাতে কেমন ভয়ঙ্করের মতো লাগছে। চারপাশে নিশাচর পাখি উড়ে যায়। মিনু ভয় তার মায়ের শাড়ি শক্ত করে খামচে ধরে। মিনু ঘুমু ঘুমু কণ্ঠে নানান কথা জিজ্ঞেস করেও কোনো উত্তর পায় না। শেষে সালমার গলা জড়িয়ে ধরে বলল, আমাকেও ঘর পুড়াইবিলা কেন মা, কথা কও। সব কইমু, চুপ করে থাক এখন। মিনু চুপ রয় না। হাজারো কথা তার মনে বাজছে। তোতা পাখির মতো গড়গড় করে প্রশ্ন করেই চলছে সালমাকে। অবশেষে 3 ঘণ্টা হেঁটে চলে আসে অন্য এক গ্রামে। তখন সকালের আলো ফুটছে ফুটছে ভাব। ঘাটে দাঁড়িয়ে রইল নৌকার আশায়। প্রায় 40 মিনিট পর একটি নৌকা আসে। সালমা নৌকায় উঠে মাঝিকে বলল, শহরে যাইবেন? হ, তবে একা লইয়া যাইমু না, আমার অনেক দরকার কাকা, কাল রাইতে মা মরছে, আপনি লয়ে যান, আমি ভাড়া দিমু। সালমা কান্না মিশ্রিত গলায় কথাটি বলল। মাঝির হয়তো মন গলে যায়। সে রাজি হয়ে নিয়ে চলল এখান থেকে 2 ঘণ্টা রাস্তা পেরিয়ে অন্য শহরে। সালমা নৌকা থেকে নেমে টাকা মিটিয়ে দেয়। তার মায়ের বোন এই শহরেই থাকত। বিয়ের আগে মিনু অনেক সময় এখানে বড় হয়েছে। অনেক খোঁজাখুঁজির পর পৌঁছাল সেই বাসায়। কলিং বেল চাপতেই দরজা খুলে 20 বছরের এক যুবক। সালমা হেসে বলল, এখানে জয়নব খালাম্মা থাকে না? যুবক ভ্রুকুচকে গম্ভীর স্বরে বলল, জি। আপনি কে? আমি সালমা, জয়নব খালাম্মার ভাগ্নি। যুবক ভিতর নিয়ে আসে। সালমাকে বসার কক্ষে বসিয়ে ডাকল জয়নবকে। জয়নব অবাক হয়ে যায়। এত বছর পর সালমা এসেছে। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে নিচে আসতে সালমার বিষণ্ণ মুখ চোখে পড়ে। আবেগাপ্লুত হয়ে দৌড়ে জড়িয়ে ধরে বলে, সালমা, এতদিন কই ছিলি মা, তোরে কত খুঁজছি। আসিলাম এক গ্রামে। জড়িয়ে ধরে চুমু খায় মুখে। সালমার পেছন থেকে মিনু উকি দিতেই জয়নব বলল, এ মেয়েটি তোর? সালমা তাকে সামনে নিয়ে মাথা নাড়ায়। মিনু নতুন জায়গায় নিজেকে গুটিয়ে রাখে। এত বড় বাড়ি জীবনেও দেখেনি সে। জয়নব তাকে কোলে নিয়ে আদর করল। সোফায় বসিয়ে নিজে ফল কেটে খাওয়ায়। মেয়েকে এভাবে ভালোবাসতে দেখে কেঁদে ওঠে সালমা। জয়নবের সামনে গিয়ে বলল, আমার একটু জায়গা দিবা খালাম্মা? তুই বলল আর যেতে দিব না, আমার নানুকে এখন থেকে এখানেই রাখব। সালমা কেঁদে ওড়নার কোনায় মুখ মুছল।
জয়নব দুজনকে থাকার রুম দেখিয়ে দিল। এ বাসার সকল ফ্ল্যাট ভাড়া দেওয়া। তার এক মেয়ে, সে অন্য জায়গায় চাকরি করে, সেখানেই থাকে। জয়নব একমাত্র নাতি হামিমকে নিয়ে এখানেই থেকে যায়। আস্তে আস্তে জয়নব আর হামিমের ভালোবাসায় মুনি অতীত ভুলতে শিখে। তাকে স্কুলে ভর্তি করে দেয় জয়নব। হামিম ছোট্ট বোনার মতো আগলে রাখত তাকে। প্রতিদিন পড়তে বসানো, মোটিভেশন করা সব শিখাত মিনুকে। ছোট্ট মিনুর ভেতরে সুপ্ত প্রতিভা জেগে ওঠে নিমেষে। ভালো ছাত্রী হয়ে পড়তে লাগে। আস্তে আস্তে ভীতু মিনু হয়ে ওঠে চঞ্চল, সাহসী, জেদি ও চতুর। প্রতিদিন ঘুমানোর সময় তার মা ভালো খারাপ বুঝায়, শিখায়, অনুপ্রেরণা করে। সেও মনে মনে হতে চায় সালমা। মেয়ের পরিবর্তনে সালমা কাঁদে। গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজির পরও যখন রফিককে পেল না, তখন তারা ভেবে নেয় জলদস্যুর হাতে রফিকের মৃত্যু হয়েছে। মিনু ও তার মা হঠাৎ আগুনে মারা গেছে। সবাই আফসোস করে বেড়ায় তাদের জন্য। দিন দিন সালমাকেও জয়নব হাদিস শোনায়, নামাজে আগ্রহী করে। এখন সে নামাজ পড়ে, মেয়ের জন্য প্রার্থনা করে, শুকরিয়া জানায় আল্লাহকে। এ বাসায় সে বসে খায় না। সেলাইয়ের কাজ থেকে শুরু করে হাতের কাজ সব নিজ হাতে সামলায়। রান্না, ঘর মুছা সব। জয়নব মানা করলেও সে শুনলে তো আর। এভাবে তাদের মামের জীবন চলছে। মিনু স্কুল থেকে কলেজ পড়াও শেষ করল। সেই দিনের ঘটনার পর চলে গেছে 15টি বছর। হামিম বিয়ে করে চলে যায় অস্ট্রেলিয়াতে। মিনুর বয়স এখন 23। সালমার মুখে বয়সের ছাপ ফুটে উঠেছে। জয়নব হাঁটাচলা করতে পারে না, ঘরে শুয়ে থাকে সবসময়। আজ চাকরির রেজাল্ট নিতেই মিনু আর সালমা বেরিয়েছে। মিনু রেজাল্ট খুঁজে দেখল তার স্থান 3য়তে। খুশিতে চিৎকার করে ওঠে মিনু। বাইরে সালমা দাঁড়িয়ে। দৌড়ে মার কাছে এসে জড়িয়ে ধরে বলল, আম্মা, তোমার মেয়ে আজ থেকে পুলিশ অফিসার। এ দেশের মানুষের সেবা করব মা। ছোট ভাই বোন আর মা বাবা সকলের নিরাপদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সালমার খুশিতে চোখ দুটি চিকচিক করছে। মেয়ের মুখ 2 হাতের অঞ্জলায় নিয়ে চুম্বন করল কপালে। আদরে সরে বলল, আমার মা, ওই দিনের মিনু আজ পুলিশ অফিসার। হ্যাঁ আম্মা, আজ থেকে তুমি শুধু মিনুর মা নও, বরং পুলিশ অফিসারেরও মা। সালমার গর্বে বুক ভরে গেল। মেয়েকে নিয়ে শপিংয়ে গিয়ে কিনে দিল হীরের কানের দুল। এখন তাদের অবস্থা অনেক উন্নতি হয়েছে। রিনু খুশিতে শুধু হাসে। মাঝে মাঝে ওই কালো দিনের কথা মনে পড়লেই বুক চিরে দীর্ঘশ্বাস আসে। তার আম্মা সঠিক সময় না এলে সর্বনাশ হয়ে যেত। বুকের সেই পুরা দাগ এখনো জলজল করে। রিকশায় উঠে বাসার গেটে নামল। হঠাৎ গলির মাঝে মিনুর চোখ যায় স্কুল ছাত্রীকে একটা বুড়ো বয়স্ক ব্যক্তি ইপটিজিং করছে। মুহূর্তে চোখ মুখ লাল হয়ে যায় মিনুর। এখন আর ভয় নেই। রাগে ফুসতে ফুসতে এগিয়ে যায় সামনে। বুড়ো লোকের কলার চেপে ধাক্কা মেরে বেরিয়ে দিতে দূরে সরালো। মেয়েটির চোখ টলমল। বয়স 12-13 হবে। মনির আজ ভয়ঙ্কর শক্তি ফিরে এসেছে শরীরে। লোকটির সামনে গিয়ে প্যান্টের উপর জোরে লাথি মারতে নিচে পড়ে গিয়ে কুকড়ে ওঠে। মনি আশেপাশে কিছু খোঁজে। মাটিতে পড়ে থাকা লোহার রডে চোখ যায়। দৌড়ে হাতে নিয়ে বুড়োর শরীরে ইচ্ছে মতো পিটাতে থাকে। ডান হাতে অবরত আঘাত করতে করতে চিল্লিয়ে চিল্লিয়ে গালি দিতেই আশেপাশে থেকে সব লোক এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, এভাবে মারছ কেন? এই বাচ্চা মেয়েটিকে নোংরা করে দিচ্ছিল কুত্তার বাচ্চায়। ওর বেঁচে থাকার দরকার নেই। মেয়ে দেখলেই বাজে স্পর্শ করতে ইচ্ছে হয়। আমরা দেখছি, মারা গেলে কেস হবে তোমার। যাও। লোকগুলো খেপে গিয়ে ইচ্ছে মতো মারে বয়স্ক ব্যক্তিকে। মুনি রাগে নাক তরতর করে কাঁপছে। সেদিনের মতো এই মেয়েটিরও গায়ে দাগ পড়ত। মেয়েটির সামনে গিয়ে জড়িয়ে ধরল। চোখ মুখ মুছে বলল, আর ভয় নেই। বাসা কোথায় তোমার? চলো দিয়ে আসবো আমি। মেয়েটি কেঁদে কেটে হিচকি তুলছে। স্কুল থেকে আসার পথে এভাবে শিকার হবে ভাবতে পারেনি। বাসার ঠিকানা দিতে মিনু মায়ের কাছে যায়। দেখতে পাই তার মা প্রাণ ভরে তাকিয়ে আছে। বুক ভরে সরে নিয়ে সালমা বলল, আমার মেয়ে কিভাবে এত বড় হয়ে গেল? মুনি মুচকি হেসে ওঠে মায়ের ভরভেরা মুখ দেখে। হাসতে হাসতে সালমাকে ঢলে পড়ে জড়িয়ে ধরল। তার মা সুন্দর, আজ দিন সুন্দর, এ জীবন সুন্দর। মুনির কাছে মনে হলো এ দুনিয়ার সব সুন্দর।